স্টুডেন্ট তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে মাইনর বা ডিএসসি বিষয়টি রয়েছে ইতিহাস, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা মাইনর বা ডিএসসির একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, মান 12-র জন্য, পরীক্ষার জন্য যথেষ্ট কমন রয়েছে, তোমরা একটু শুনবেন। যে গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কেন, বা গুপ্ত যুগকে কি প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায় কি? এটা বিচারমূলক একটি প্রশ্ন। আমি আবার আলোচনা করছি যে গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায় কিনা। দেখো, গুপ্ত যুগ হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গুপ্ত যুগের প্রত্যেকটা ক্ষেত্র, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, সমাজ, অর্থনীতি, শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, গুপ্ত যুগের প্রত্যেকটা ক্ষেত্রে অদ্ভুতপূর্ব এক উন্নতি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এর আগের যুগের তুলনায় গুপ্ত যুগের এই যে জায়গাগুলো রয়েছে, এখানে একটা উন্নতি লক্ষ্য করতে পেরেছিলাম আমরা, যার জন্যই ঐতিহাসিকগণ গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলেছেন। দেখো, গুপ্ত যুগের শিল্প ও সাহিত্যে এতটাই উন্নতি হয়েছিল, কোনো কোনো ঐতিহাসিক গুপ্ত যুগকে ক্লাসিক্যাল যুগ বলেও চিহ্নিত করেছেন, ক্লাসিক্যাল যুগ বলেছেন। আবার কেউ কেউ গুপ্ত যুগকে ইংল্যান্ডের এলিজাবেথ যুগের সঙ্গে তুলনা করেছে। তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে গুপ্ত যুগ প্রাচীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগ। তো গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয়, আমরা কি বলতে পারি? তো প্রথমে দেখো, রাজনৈতিক দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, রাজনৈতিক ক্ষেত্রে গুপ্ত যুগে একটা ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এর পূর্ববর্তী হর্ষবর্ধনের মৃত্যুর পর আমরা দেখি ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা, অরাজক অবস্থা শুরু হয়, ঠিক আছে, রাজনৈতিক অস্থিরতা হর্ষবর্ধনের মৃত্যুর পর। কিন্তু গুপ্ত রাজারা যখন সিংহাসনে বসে, অভ্যন্তরীণ ক্ষেত্রে রাজনৈতিক অনৈক্য, বিশৃঙ্খলাকে দূর করে তারা রাজনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। শুধু অভ্যন্তরীণ বিষয়ে নয়, বিদেশি ক্ষেত্রে, বিদেশি দিক থেকে বিদেশি আক্রমণকে তারা প্রতিহত করেছিল। যেমন এই সময় স্কন্দগুপ্তের সময় হুন আক্রমণ ঘটেছিল, স্কন্দগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করেছিল, যার জন্যই তাকে ভারতবর্ষের রক্ষাকর্তা বলা হয়। অর্থাৎ অভ্যন্তরীণ এবং বিদেশি দিক থেকে তারা ভারতবর্ষকে এবং গুপ্ত সাম্রাজ্যকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা প্রদান করেছিল। তাহলে আমরা এই দিক থেকে, রাজনৈতিক দিক থেকে গুপ্ত যুগে বলতেই পারি সুবর্ণ যুগ, কারণ অভ্যন্তরীণ ক্ষেত্রে তারা যেমন শান্তি প্রতিষ্ঠা করেছিল, বিদেশি আক্রমণকেও তারা প্রতিহত করেছিল। এটা 1 নাম্বার আমরা দিক বলতে পারি। 2 নাম্বার দেখো, গুপ্ত যুগে বর্ণভেদ প্রথার কঠোরতা অনেকটাই কমে গিয়েছিল। বর্ণভেদ সমাজের একটা খুবই খারাপ দিক। আমরা জানি যে প্রাচীন সমাজ থেকে শুরু করেই বর্ণভেদ প্রথা প্রচলিত রয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে জাতিভেদ প্রথা গুপ্ত যুগে এসে কিছুটা শীতলতায় পেয়েছিল, ঠিক আছে। এই সময় আমরা দেখতে পারি এক জাতির সঙ্গে অন্য জাতির মেলামেশাও যেমন ছিল, ঠিক তেমনি গুপ্ত যুগে অনুলোম ও প্রতিলোম বিবাহ প্রচলন হয়েছিল। যে নিচু জাতির ছেলে উঁচু জাতির মেয়েকে বিয়ে করতে পারবে এবং উঁচু জাতির মেয়ে নিচু জাতির ছেলেকে বিয়ে করতে পারবে। এই যুগে আমরা বলতে পারি শূদ্র যারা ছিল তাদের অবস্থার উন্নতি হয়। এক কথায় বলা যায় ব্রাহ্মণদের প্রভাবটা অনেকটা কমে যায়। তাহলে এই দিক থেকেও দেখলে দেখা যায় যে সমাজের ক্ষেত্রে একটা সমান অধিকার এসেছিল কিছুটা হলেও। তাহলে এই দিক থেকেও আমরা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলতে পারি। প্রথম পয়েন্ট বলেছিলাম রাজনৈতিক ক্ষেত্রে তারা একটা স্থিতিশীলতা প্রদান করেছিল। 2 নাম্বার বললাম যে বর্ণভেদ প্রথা যে ছিল সেটার কঠোরতা অনেকটা কমে এসেছিল। 3 নাম্বার আর কি হতে পারে? অর্থনৈতিক, অর্থনীতি সব থেকে গুরুত্বপূর্ণ। গুপ্ত যুগে অর্থনৈতিক ক্ষেত্রেও এক অদ্ভুতপূর্ব উন্নতি হয়েছিল। কৃষি বলো, শিল্প বলো, ব্যবসা বাণিজ্য বলো, অর্থনীতির যে ক্ষেত্রগুলো ছিল বিভিন্ন দিকে উন্নতি হয়েছিল। প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে দেখা যাচ্ছে গুপ্ত যুগে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। জলসেচের ব্যবহার এই সময় থেকে শুরু হয়ে যায়, ঠিক আছে। তার পাশাপাশি দেখা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ বলো, বৈদেশিক বাণিজ্য বলো উন্নতি হয়েছিল, দুটি বাণিজ্যই। এবং এই যুগের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে গুপ্ত যুগে শিল্পপতিরা গিল্ড বা নিগম ব্যবস্থা গড়ে তুলেছিল। এই গিল্ড এবং নিগম থেকে 6-এর প্রশ্ন আসতে পারে। তো গিল্ড বা নিগম ব্যবস্থা গড়ে তুলেছিল। তাহলে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা। এরপরে আমরা যদি দেখি গুপ্ত যুগের সাহিত্যেও, গুপ্ত যুগের সাহিত্যের ক্ষেত্রেও সুবর্ণ যুগ বলতে পারি আমরা। কারণ এই যুগে সাহিত্যের প্রত্যেকটা বিষয় নিয়ে
গ্রন্থ রচনা করা হয়েছিল এবং যথেষ্ট উন্নত ধরনের গ্রন্থ রচনা করা হয়েছিল। ঠিক আছে, যেমন আমরা জানি যে কালিদাস এই যুগে তার বিখ্যাত গ্রন্থ কাব্য নাটকগুলি রচনা করেছিল। অভিজ্ঞান শকুন্তলাম, মালবিকা গিন্নিমিত্রম, রঘুবংশ, ঠিক আছে, শকুন্তলা, সীতার বনবাস, এই যে গ্রন্থগুলো বা নাটকগুলো কালিদাস রচনা করেছিল এই সময়। বিশাখ দত্ত তার দুটি বিখ্যাত গ্রন্থ মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম এই যুগে রচনা করেছিল। তাছাড়া শূদ্রক, বিষ্ণু শর্মা, সন্ধ্যাকার নন্দীর রামচরিত এই গুপ্ত যুগেই রচিত হয়েছিল। এগুলো এক একটি সাহিত্যের ক্ষেত্রে অমূল্য সম্পদ ভারতবর্ষের ইতিহাসের। তাহলে এই দিক থেকেও, সাহিত্যের দিক থেকেও আমরা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলতে পারি। নেক্সট 4 নাম্বার পয়েন্ট, বিজ্ঞানের ক্ষেত্রে গুপ্ত যুগে কতটা উন্নতি হয়েছিল। 5 নাম্বার, দেখো গুপ্ত যুগ বিজ্ঞানের ক্ষেত্রে সুবর্ণ যুগ। গুপ্ত যুগের বিজ্ঞানের প্রত্যেকটা বিভাগে অদ্ভুতপূর্ব উন্নতি হয়েছিল। আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত তারা তাদের বিজ্ঞান সংক্রান্ত একাধিক গ্রন্থ রচনা করেছিল। আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত, আর্যভট্টিয়াম গ্রন্থতে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, ঠিক আছে, পৃথিবী স্থির, সূর্য তার পৃথিবী যে তোমার সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছিল। এছাড়া শূন্য সংখ্যার আবিষ্কার, দশমিক সংখ্যার ব্যবহার তিনি গুপ্ত যুগে আবিষ্কার করে, তাকে গুপ্ত যুগে নিউটনও বলা হয়। এবং আমরা জানি বরাহমিহির ব্রহ্ম সিদ্ধান্ত, খণ্ডখাদ্য এই ধরনের যে গ্রন্থগুলো গুপ্ত যুগে তিনি লিখেছিলেন এবং জ্যোতির্বিদ্যার বিভিন্ন তত্ত্ব তিনি তুলে ধরেছিলেন। গুপ্ত যুগের ধাতুবিদ্যার ক্ষেত্রে উন্নতি হয়েছিল, যার শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে দিল্লির কাছে মেহেরোলা গ্রামে চন্দ্র রাজার লোহা স্তম্ভটি এখনও ঠিক যেমনভাবে বানানো ছিল তেমনভাবেই রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো গুপ্ত যুগে বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতি হয়েছিল। এরপরে রয়েছে গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য। গুপ্ত যুগে স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে উন্নতি চরম পর্যায়ে পৌঁছেছিল। গুপ্ত যুগের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন আমরা অনেকগুলো পাই। 10 অবতার মন্দির, ঠিক আছে, বিষ্ণু মন্দির, এইভাবে আমরা যে বিভিন্ন যে স্থাপত্য কীর্তিগুলো রয়েছে গুপ্ত যুগে, যা শ্রেষ্ঠ এক একটি নিদর্শন। এবং ভাস্কর্যের ক্ষেত্রে সারানাথ অতুলনীয়। গুপ্ত ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন আমরা পাই সারানাথে। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি পরের পয়েন্ট, চিত্রকলা। গুপ্ত যুগে চিত্রকলাতে উন্নতি হয়েছিল। অজন্তা, ইলোর আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। অজন্তা ইলোরের গুহা চিত্র এক অপূর্ব সুদর্শন হিসাবে তুলে ধরা হয়েছিল, অপূর্ব খেলা বলা যেতে পারে। তাহলে দেখো আমরা যদি দেখি গুপ্ত যুগের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রথমে বললাম রাজনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন হয়েছিল, তারপরে সামাজিক ক্ষেত্রেও নারীদের অবস্থা ভালো ছিল। নারীরা 16টি বিদ্যায় 64টি বিদ্যায় পারদর্শী ছিল। বেশ কিছু নারী, গঙ্গা দেবী, এদের আমরা নাম এই যুগে উল্লেখ পাই। ঠিক আছে, বিজ্ঞানের ক্ষেত্রে অদ্ভুতপূর্ব উন্নতি হয়েছিল। আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত। সাহিত্যের ক্ষেত্রে কালিদাস, বিষ্ণু শর্মা, বিশাখ দত্ত তাদের শূদ্রক তাদের গ্রন্থগুলি রচনা করেছিল। স্থাপত্যের ক্ষেত্রে এই যুগে উন্নতি হয়েছিল। ভাস্কর্য, সারানাথ ভাস্কর্য আমাদের মনে পড়ে। চিত্রকলা, অজন্তা, ইলোর গুপ্ত যুগেরই। তাহলে এইসব দিক থেকে বিচার করে ঐতিহাসিকগণ গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলেছেন। কিন্তু দেখো সমালোচনাও রয়েছে, কোনো ঐতিহাসিক গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলতে রাজি নয়। কারণ তারা মনে করেন গুপ্ত যুগের শিল্পক্ষেত্রে তো সুবর্ণ যুগ এসেছিলই, কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়েনি। সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ ছিল, তারা দরিদ্রতার মধ্যে জীবনযাপন করতে হতো। ঠিক আছে, তাহলে এই সুবর্ণ বা স্বর্ণযুগের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্কই ছিল না, যার জন্য ঐতিহাসিকগণ অনেকে এই গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলতে রাজি হয় না। কিন্তু তা সত্ত্বেও আমরা বলতে পারি এই যে এত কিছু উন্নতি যেগুলো আমরা অন্য যুগে লক্ষ্য করতে পারি না, তার জন্য আমরা গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে নিঃসন্দেহে সুবর্ণ যুগ বলতে পারি। আশা করি নোটটা তোমাদের বুঝতে পেরেছ। তোমরা যদি নোটটাকে ভালো করে 1-2বার শোনো, আশা করি গুপ্ত যুগ থেকে সুবর্ণ যুগ বলে প্রশ্নটি আসলে তোমরা অবশ্যই পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে। এবং আমরা প্রত্যেকটি টপিক ধরে ক্লাস শুরু হয়েছে, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস। তোমরা আমাদের ক্লাসগুলোতে আসো, জয়েন করো এবং এখানে সমস্ত নোটসপত্র আমাদের ক্লাসে বুঝিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা ইউটিউব দেখছো তারা নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো। আমরা খুব শীঘ্রই আমাদের সাজেশন দিয়ে আসবো। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।